আমি একটা ভূমিকা রাখার জন্য আমি বললাম যে তাহলে আমি প্রথমে কাউন্সিলর হই, বিকজ একজন কাউন্সিলর হয়ে ইজ গুড এনাফ ফর মি যে আমি যে কোনো মিটিংয়ে গিয়ে আমার বক্তব্য রাখতে পারবো। আমাদের সর্বসাধারণের যে ফিলিংটা কিন্তু সেম। 5 তারিখের পরবর্তী সময়ে এলাকার যারা মুরব্বীরা আছেন, আমি ধারণা করেছিলাম ওনারাই হয়তো একজন সিনিয়র পার্সন কাউকে সিলেক্ট করবেন, আমরা সবাই সেখানে হেল্প করব। বাট এনারা সবাই আমাকে খুব জোর করে রিকোয়েস্ট করলেন যে ওনারা মনে করছেন যে যদি আমি ফেস হিসেবে, আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেই, তাহলে ক্লাবটাকে এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে আরও বহু উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য হয়তোবা সহায়ক হবে আমার, যেটা আমাদের কাছে রয়েছে। বাট আমরা আওয়ামী লীগ পিরিয়ডে আমরা এটাকে প্রসেস করতে পারিনি, যে প্লিজ আমাকে বোর্ডে রাখার দরকার নেই, কারণ আমার মনে হয় যে এটা একটা অলংকারিক হয়ে যাবে। আমি ওই সময় দিয়ে বোর্ড ডিরেক্টরের যে ধরনের কাজকর্ম করার কথা, যে ধরনের টাইম দেওয়ার কথা, আমার মনে হয় এই মুহূর্তে আমি চাচ্ছি না। তো আমার ওটা অনেক মনে পড়ে, মানে আমি খালি বারে পিছে তাকাচ্ছিলাম, তারপরে খেলছিলাম, নার্ভাস তো ছিলাম ডেফিনেটলি। আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে ব্রাদার্সের দায়িত্ব নিয়েছেন, ব্রাদার্স দলটাকে গোছাচ্ছেন। শুধু ক্রিকেট কিংবা ফুটবল নয়, অন্য কোনো খেলারতেও ব্রাদার্সের একটা সময় একটা সোনালী অতীত কিন্তু আছে ব্রাদার্সের। ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ লিগে। বর্তমান যে সিচুয়েশনটা, তারা প্রমোটেড হয়েছে। ব্রাদার্স নিয়ে অন্তত যদি ফুটবলের কথা যদি বলি, ফুটবল দলটাকে নিয়ে আপনার পরিকল্পনা? দেখেন, 5 তারিখের পরে যেটা হয়েছিল, 5 তারিখের আগের প্রেক্ষাপট একটু বর্ণনা করতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারা আমাদের এই দীর্ঘ ঐতিহ্যবাহী ক্লাবটি, যেটি নাকি আমাদের এলাকাবাসীর গর্ব, এবং সেখানে আমার বাবা তো একজন অন্যতম সংগঠক ছিলেন, আরও অনেক নামকরা ব্যক্তিরাই সংগঠক ছিলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 2003, 4, 4-5 আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং হ্যাট্রিক চ্যাম্পিয়ন মতো অবস্থা ছিল, বাট ফাইনালে গিয়ে আমরা পারিনি। তো এই ক্লাবটার সাথে আমাদের আবেগ জড়িত, মানে এটার সাথে আমাদের ইমোশনস জড়িত। তো পরবর্তী 2009 সালে আওয়ামী লীগ আসার পর থেকে তারা ক্লাবটা নিয়ে একটা ব্যাপক ষড়যন্ত্র শুরু করে, এবং তারা নিজেরা এটাকে একটা লিমিটেড সামথিং করার চেষ্টা করে, লিমিটেড কোম্পানি। অথচ এই ক্লাবের পেপার ওয়ার্ক, কারা এটার সাথে জড়িত ছিল, পূর্ববর্তী সংবিধানকে না কিছুকে তোয়াক্কা না করে স্রেফ গায়ের জোরে তারা এটাকে একটা লিমিটেড ক্লাব করে তারা পুরোটাকে কবজা করে নেয়। এবং এরপরে সেখানে তাদের নানাবিধ অবৈধ কর্মকাণ্ড, যা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়, আপনারা দেখছেন ক্যাসিনো এবং ইত্যাদি অন্যান্য, ওটার ছোঁয়া ব্রাদার্সে কম লাগলেও লাগেনি যে একেবারে, তা বলা যাবে না। 5 তারিখের পরবর্তী সময়ে এলাকার যারা মুরব্বীরা আছেন, আমি ধারণা করেছিলাম ওনারাই হয়তো একজন সিনিয়র পার্সন কাউকে সিলেক্ট করবেন, আমরা সবাই সেখানে হেল্প করব। বাট এনারা সবাই আমাকে খুব জোর করে রিকোয়েস্ট করলেন যে ওনারা মনে করছেন যে যদি আমি ফেস হিসেবে, আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেই, তাহলে ক্লাবটাকে এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে আরও বহু উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য হয়তোবা সহায়ক হবে আমার ফেস ভ্যালুটা। তো আমি পরে তারা যখন সকলেই সর্বসম্মতভাবে একমত হন, তখন আমরা একটা বোর্ড মিটিং ডেকে সেখানে আমরা যে একেবারে সবাইকে চেঞ্জ করে একদম, মানে একেবারে ইতিহাস চেঞ্জ করে ফেলেছি তা নয়। আমাদের এখানে কয়েকজন জড়িত ছিলেন যারা দীর্ঘদিন যাবৎ, তারা অ্যাকচুয়ালি লাস্ট রেজিমের সাথে তারা সারভাইভ করে গিয়েছেন। তার আগে আমার বাবার সাথে কাজ করেছেন এবং 30-40 ইয়ার্স ধরে ব্রাদার্সের সাথে তাদের সংশ্লিষ্টতা। কয়েকজন প্লেয়াররা আছেন যারা টিমগুলো ম্যানেজ করেন। তো ওনাদের যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল না, বাট ওনারা সারভাইভ করেছিল, তাদেরকেও আমরা আনলাম, এবং আরও বেশ কিছু যারা ক্রীড়া সংগঠকদের এনে দেন আমরা এখন চিন্তায় পড়লাম যে আর 3-4 দিন বাকি, অগাস্ট এরকম একটা সময় যাচ্ছিল, বা ফিফা সম্ভবত 2 দিনের এক্সটেনশন দিয়েছিল, এখন আমরা ফান্ড কোথা থেকে পাবো। তো পরে আমরা যেটা করলাম যে 34 জন বা 35 জন আমাদের আহ্বায়ক কমিটি করেছি, প্রত্যেকেই ইনক্লুডিং মাইসেলফ, আমরা প্রত্যেকে 2 লক্ষ টাকা করে সেখানে দিয়েছি। দিয়ে ওই টাকা দিয়ে আমরা যা পেয়েছি টিমটা একটা আমরা তৈরি করেছি। তো এখন আমরা যেটা ভবিষ্যতে করতে চাই যে এই ধরনের কোনো জটিলতা যাতে আর কোনো দিনও সৃষ্টি না হয়, সেটার জন্য এটাকে ক্লিয়ারলি আমরা সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করব, যেটা আমাদের কাছে রয়েছে। বাট আমরা আওয়ামী লীগ পিরিয়ডে আমরা এটাকে প্রসেস করতে পারিনি, যাতে ক্লাব তো এটা আমার না, এটা লিমিটেড কোম্পানি, এটা লিমিটেড কোনোদিন হবেও না, এটা এলাকাবাসীর ক্লাব। এটা হ্যাজ টু বি লাইক মানে ওই ধরনের একটা সংগঠন যে কেউ যারা ক্রীড়া
সংগঠক বা ক্রীড়ামোদী তারা সেখান থেকে পার্টিসিপেট করবে এবং মাঠটাকে আমরা একটু এখন প্র্যাকটিস গ্রাউন্ড হিসাবে রয়েছে, হয়তো আমরা এটাকে আর একটু ডেভেলপমেন্ট করতে পারি। জি, আপনার বাবার একটা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি ক্রীড়া সংগঠক হিসেবেও বিভিন্ন সময় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে ব্রাদার্সের দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন ক্লাব ওয়ান্ডারার্স কিংবা মুক্তিযোদ্ধা সংসদ, ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবের দায়িত্বেও তিনি ছিলেন এবং পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছেন 1991 সালের সেই নির্বাচনে। তিনি পরবর্তীতে ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। সেই লেগাসিটা আপনি কতটুকু আপনার কাছে মনে হয় যে ক্যারি করা উচিত কিনা, অন্তত স্পোর্টসের ক্ষেত্রে? স্পোর্টসের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সর্বসাধারণের যে ফিলিংটা কিন্তু সেম, যে আমরা চাই আমাদের দল যে দেশেই যাক বা যেই স্পোর্টসেই থাকুক বা যেই কম্পিটিশনেই থাকুক, তারা যাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে তারা জেতে এবং তারা ট্রফি নিয়ে আসে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ অবশ্যই আমি স্পোর্টসের জন্যে, স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয় আমি আজীবনই সেই কাজগুলো করে যেতে চাই। পাশাপাশি আমি মনে করি যে এই স্পোর্টসটাকে গুরুত্ব দেওয়া এই জন্যে দরকার, কারণ আমরা বিগত 15 ইয়ার্সে দেখেছি সুপরিকল্পিতভাবে আমাদের সোসাইটিতে মাদককে প্রবেশ করানো হয়েছে, কিছু কুসংস্কৃতি চালু করা হয়েছে, ক্যাসিনো চালু করা হয়েছে, করে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করে ফেলার চেষ্টা হয়েছে। তাই তাদেরকে আমরা মাঠে ফিরিয়ে নিয়ে যেতে চাই। দ্বিতীয়ত হলো, আমার বাবা একজন পুরোদস্তুর স্পোর্টস অর্গানাইজার ছিলেন, পুরোদমে রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি কিন্তু স্পোর্টস অর্গানাইজারও উনি ছোটবেলা থেকে, আমরা যতটুকু জানি বাফুফের জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব তিনি। হ্যাঁ, এবং উনি বিভিন্ন সময় ছোট দায়িত্ব পালন করে করে উনি স্পোর্টস অর্গানাইজার হয়েছেন। ওটা ওনার পেশা, মানে এটা ওনার প্যাশন ছিল। তো আমি স্পোর্টস অর্গানাইজে কতটুকু সময় দিতে পারবো আমি সত্যি বলতে পারছি না, তবে আমি যেটা মনে করি আমি করতে পারবো যে ভালো ভালো স্পোর্টস অর্গানাইজারদেরকে আমি এনে তাদেরকে ফুল সাপোর্টটা দিব যে আপনারা এবার টিম তৈরি করেন, আপনারা এবার আমাদেরকে আরও ভালো উচ্চতায় নিয়ে যান। সো সেই কাজটা করার আমার ইচ্ছা রয়েছে। যেটা জানতে পারলাম যে ব্রাদার্স থেকে আপনি বিসিবির কাউন্সিলরশিপও নিয়েছেন, সেই বিষয়ে ক্রিকেট বোর্ডে আপনার ভূমিকাটা ভবিষ্যতে আমরা কি দেখতে পারি? অনেকেই অনেক ধরনের গেস করছে, অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি হয়তোবা সামনে পরিচালক হিসেবে আপনাকে দেখা যেতে পারে। আপনার আসলে মানুষের তো গেস অনেক করে। ইনফ্যাক্ট যখন এই প্রথম বিসিবির কাউন্সিলরশিপটা, এটা নিউজটা ব্রেক হলো, অনেকে ধরে নিয়েছে আমি হয়তো বিসিবির প্রেসিডেন্ট পদে সরাসরি এখন যাওয়ার জন্য আমি মনস্থির করেছি। আসলে বিষয়টা কোনোটিই নয়। ব্রাদার্স ক্লাব তার একজন কাউন্সিলর সে পায় ক্লাব হিসেবে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লাব হিসেবে। তো সেখানে আমরা অতীতে পূর্বে যার কাছে ছিলেন কাউন্সিলরশিপটা, তার কাছে আমরা রেখেছিলাম ফর দ্য টাইম বিং। পরবর্তীতে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে থাকলো যে বিসিবিকে ঘিরে একটা রিফর্মের নামে চক্রান্ত করার চেষ্টা হচ্ছে, যেখানে বড় বড় ক্লাবগুলার যে রিপ্রেজেন্টেশন সেটাকে কমিয়ে নিয়ে আসা হবে মূল বোর্ডে, এবং জেলা পর্যায়ে যারা জেলার কাউন্সিলর হবেন তাদেরকে একটি পার্টিকুলার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সেইভাবে পিক করে করে নিয়ে আসা হচ্ছে। তো এই বিষয়গুলো যখন হলো তখন আমি মনে করলাম যে এইটা যদি হয় তাহলে তো অন্যরা ডিপ্রাইভ হবে, মানে স্পোর্টস অর্গানাইজার যারা এতদিন ডিপ্রাইভ হয়ে আসছে তারা আবারও ডিপ্রাইভ হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা ভূমিকা রাখার জন্য আমি বললাম যে তাহলে আমি প্রথমে কাউন্সিলর হই, বিকজ একজন কাউন্সিলর হয়ে ইজ গুড এনাফ ফর মি যে আমি যে কোনো মিটিংয়ে গিয়ে আমার বক্তব্য রাখতে পারবো। তো আমি বারংবার বলেছি আমাদের যারা ক্রিকেটের সাথে জড়িত আছেন যে প্লিজ আমাকে বোর্ডে রাখার দরকার নেই, কারণ আমার মনে হয় যে এটা একটা অলংকারিক হয়ে যাবে। আমি ওই সময় দিয়ে বোর্ড ডিরেক্টরের যে ধরনের কাজকর্ম করার কথা, যে ধরনের টাইম দেওয়ার কথা, আমার মনে হয় এই মুহূর্তে আমি চাচ্ছি না। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলে দেবে, বাট আই হ্যাভ জাস্ট বিকাম আ কাউন্সিলর, আ ভোটার, উইচ আই ওয়ান্টেড টু অ্যাক্ট এজ এ প্রেশার গ্রুপ। যদি কোনো ধরনের আমরা দুর্নীতি অনিয়মের ছাপ দেখতে পাই অথবা রিফর্ম করে অন্য একটা পার্টির আনুগত্য কোনো বোর্ড বানানোর প্রক্রিয়া দেখতে পাই, তখন আমি যাতে সেখানে অন্তত প্রতিবাদ করতে পারি, সেটা করার জন্যই কিন্তু আসলে বিসিবির কাউন্সিলর হয়েছে। একটু স্মৃতির কথা জানতে চাই আপনার বাবাকে ঘিরে এবং পাশাপাশি খেলাধুলাকে ঘিরে। এই ধরনের কোনো স্মৃতি আপনার এই মুহূর্তে মনে পড়ছে কিনা? বাবার সাথে খেলা দেখতে গিয়েছেন কিংবা? বাবার সাথে খেলা দেখতে গিয়েছি কয়েকবার। যে স্মৃতিটা মনে পড়তেছে এখন, সিম্পল একটা স্মৃতি। আমার বাবা তো উনি ক্রীড়াবিদ ছিলেন, উনি সবসময় আমাদেরকে ছোটোবেলা থেকেই মানে স্পোর্টসের লাইনে ট্রেনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন।
তো উনি আমাকে খুব ছোট বয়সেই একজন একটা ক্রিকেট ক্লিনিকে ভর্তি করে দেন, এবং সেটা প্র্যাকটিস গ্রাউন্ডটা হতো আবাহনী মাঠে। ওখানে আমাদের ন্যাশনাল টিমের সাবেক বোলার ছিলেন আজম স্যার। তো ওনার একটা ছিল ক্রিকেট ক্লিনিক, তো সেখানে আমি যেতাম প্রত্যেক শুক্র এবং শনিবার দিন। এবং খুব ছোট বয়সে আমাকে বাবা ভর্তি করিয়ে দেন এবং খুব আগ্রহ করে ব্যাট ট্যাট এগুলো কিনে দেন। তো তারপরে তার কয়েক মাস যাওয়ার পরে উনি একদিন বললেন যে আজকে তোমার খেলা দেখতে যাব। তো আমিও তো স্যারও জানলেন তখন, আব্বা মেয়র। তো উনি কোনো প্রোটোকল গাড়ি টাড়ি কিচ্ছু না, জাস্ট আমি আর উনি ড্রাইভ করলেন, করে গিয়ে গাড়িটা জায়গায় রেখে আবাহনী মাঠের গ্যালারি পোর্শনে গিয়ে বসলেন। আর আমার স্যার তিনি আমাকে বোলিং করলেন, বলে যে তোমার ব্যাটিং স্কিল দেখাও। তো আমার ওটা অনেক মনে পড়ে, মানে আমি খালি বারে পিছে তাকাচ্ছিলাম, তারপরে খেলছিলাম, নার্ভাস তো ছিলাম ডেফিনেটলি। তিনি সন্তুষ্ট হয়েছিলেন কিনা আপনার? না, ডেফিনেটলি আমার তো এটা দীর্ঘ সময় উনি দেখেছেন, আমার আগের থেকে বেটার হয়েছে এটা উনি বলেছেন, যে এটা কন্টিনিউ করতে হবে, খেলাধুলাটা ভালো করে করতে হবে। তো এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলতে পারি না, যে উনি নিজে গিয়েছিলেন এবং একা বসে দেখছিলেন যে আমার প্রোগ্রেসটা কতটুকু হলো আর কি। ইশরাক, বর্তমানে ক্রিকেটের যে অবস্থা, কিছুটা একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনি যেহেতু বলছিলেন যে আপনি নিজেও ক্রিকেট খেলেছেন, আপনার বাবা কোচিংয়ে পাঠিয়েছিলেন ক্রিকেটে, কিছুটা আক্ষেপ লাগে কিনা আপনার? হ্যাঁ, আমি আন্ডার-16 থার্ড ডিভিশনের জন্যও আমি কিছু ম্যাচ খেলেছি, বাট তারপরে আর পড়াশোনা কন্টিনিউ করার জন্য আসলে এটা তো ডেডিকেটেডলি আপনার করতে হয়, দুইটা ব্যালেন্স করা হয়নি, যার কারণে ছেড়ে দিতে হয়েছে। ক্রিকেটের যে অবস্থা, ক্রিকেটের যে সবচেয়ে বড় সমস্যাটা আমি বলি, যেটা অনেকটা ক্যান্সারও বলতে পারেন আপনি, যে আমাদের যে ম্যাচ ফিক্সিংয়ের যে বিষয়গুলো আসে আমরা শুনতে পাই, তবে শুধু সবখানে ঘরোয়া আন্তর্জাতিক আমরা কিছু শুনতে পাই, কিন্তু বেশিরভাগটা আমরা দেখতে পাই না। তো আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, যে এই ধরনের কর্মকাণ্ডের ফলে আমাদের বাংলাদেশের ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মুখ থুবড়ে পড়েছে, এবং এটাকে আসলে আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটার পলিসি আগামী যে ইলেক্টেড বোর্ড আসবে, ফার্স্ট দেয়ার পলিসি শুড বি যে আমরা এটাকে কিভাবে কাউন্টার দেব, স্বচ্ছতা পরিচ্ছন্নতা এবং মনিটরিং, যেটা অন্যান্য দেশগুলোয় হয়ে থাকে। তারপরে আপনি জানেন অন্য দেশেও ওই ধরনের ঘটনা ঘটেছে, তারপরেও যতটুকু সম্ভব, কারণ এখানে যদি কোনো ম্যানেজমেন্টের জায়গা থেকে শৈথিল্য দেখানো হয়, তাহলে ধরে নিতে হবে তারাও এটার মধ্যে জড়িত রয়েছেন। তো এইটা করলে আমি মনে করি আমাদের পারফরমেন্স অনেক বেটার হবে, কারণ ক্রিকেট নিয়ে এমনি একটা ক্রেজ আসছে, নতুন প্লেয়াররা উঠে আসছে। আর যদি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমরা যে লিগগুলো আছে সেগুলো বন্ধ অবস্থায় আছে, সেগুলোকে আমরা ওই স্টেডিয়ামগুলো সংস্কার করে তাদেরকে একটা ফ্যাসিলিটি, ন্যূনতম ফ্যাসিলিটি দিয়ে আমরা যদি করে দেই, তাহলে আমি মনে করি যে অনেক ট্যালেন্ট উঠে আসবে। এটা ন্যাশনাল লেভেলে আমার। ফুটবল নিয়ে এই মুহূর্তে ক্রেজটা একটু বেশি। আপনি নিজে খেলা দেখছেন কিনা, ভুটানের বিপক্ষে ম্যাচটা নিয়ে আপনি নিশ্চয়ই মাঠে বসে দেখেছেন কিনা? আমি জানি না, মাঠে বসে দেখার সুযোগ হয় না, ইনফ্যাক্ট আমার ম্যাচটাও সরাসরি দেখার সুযোগ হয় না। তবে আমার মনে হয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা 10 তারিখে হবে, সেটা ঈদের সম্ভবত 3 দিন পরে, এবং যেহেতু আমি ঢাকায় থাকবো, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমার ভাইদের সাথে এবং তাবিদ ভাইদের সাথে আমরা গিয়ে ম্যাচটা মাঠে বসে অবশ্যই দেখব। কিন্তু পাশাপাশি মূল কাজটা কিন্তু আলটিমেটলি ক্লাব ফুটবলই করে। ক্লাব ফুটবলে যত ভালো ফুটবলার প্রডিউস হয়, সেটা একটা প্রতিফলন কিন্তু দেখা যায় জাতীয় দলে। এইখানে আমার একটা পর্যবেক্ষণ হচ্ছে যে ক্লাব ফুটবলটা এখন অর্থনৈতিকভাবে যে দৈন্যদশার মধ্যে দিয়ে চলছে, বড় ক্লাব বলেন বা ছোট ক্লাব বলেন, বড় ক্লাবের বড় কিছু স্পন্সর থাকে, তারা তাদের সোর্স থেকে ফান্ডিং করে, এবং তাদের অন্য কোনো হয়তো বা ক্যালকুলেশন থাকে। ছোট ক্লাবদের অবস্থা ত্রাহি, এবং প্লেয়ারদেরকে আপনি যখন পারিশ্রমিক না দিতে পারবেন, তাদের মোটিভেশনটা কোথায় থাকবে? তাদের ন্যূনতম পারিশ্রমিকটা দেওয়া আমাদের জন্য অসম্ভব প্রায় হয়ে ওঠে। তো এখন বলবেন যে কিভাবে আমরা টিম চালাচ্ছি, আমরা নিজেরাও বুঝি না কখন কিভাবে আমরা মানে ইমার্জেন্সি টাইমে কারো থেকে ধার করে এনে করে এনে আমরা, কিন্তু এইভাবে তো একটা সাস্টেনেবল মডেল হতে পারে না। এখানে আমাদের ফুটবলটাকে এমনভাবে জনপ্রিয় করে তুলতে হবে, যেভাবে T20 ওয়ার্ল্ড কাপের মাধ্যমে একটা আপনার কি জানি IPL এর মাধ্যমে করে একটা ভিউজ রেভিনিউ কালেকশনের জায়গা তৈরি করা হয়েছে, এরকম ফ্র্যাঞ্চাইজি ফুটবল বা প্রিমিয়ার ডিভিশনটাকে ফ্র্যাঞ্চাইজির একটা আদলে গড়ে তোলা হলে আমি মনে করি যে এখানে আরও ইনভেস্টমেন্ট হবে স্পন্সরদের। তখন এই যে
থার্ড পার্টি যারা স্পন্সর হয়ে হয়তো বা কোনো ধরনের একটা প্রভাব খাটাতে চায় বা টিমের ভিতরে প্রভাব খাটাতে চায়, সেই জিনিসগুলো থেকে আমরা অন্তত বের হয়ে আসবো এবং ন্যাচারাল একটা ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে, এবং ইউথ একাডেমি থাকতে হবে প্রত্যেকটি বড় ক্লাব যারা রয়েছে। আমাদের পরিকল্পনায় রয়েছে ব্রাদার্স ক্লাব, আমরা ডেফিনেটলি একটা ইউথ একাডেমি করব এবং ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আমরা সারা দেশ থেকে প্লেয়ারদের নিয়ে এসে রাখবো এবং আমরা লোনেও পাঠাবো। এইভাবে আমার একটা পরিকল্পনা রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।